আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন ডিবিসির সংবাদ শিরোনাম, এবারে জানাবো খবরে বিস্তারিত। আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। বিভিন্ন কেন্দ্র থেকে আমরা নির্ধারিতভাবে আমাদের প্রতিনিধিদের মাধ্যমে যে ফলাফলগুলো পাচ্ছি সেগুলো আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এরই মধ্যে। তবে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে, তারা আসলে আনুষ্ঠানিকভাবে ফলাফলটা ঘোষণা করবেন, সেখানের প্রস্তুতি সবকিছু সম্পর্কে জানানোর জন্য আমাদের সঙ্গে নির্বাচন কমিশন নির্বাচন ভবন থেকে আগারগা থেকে যুক্ত হচ্ছেন হুমায়রা ফারুকী, আমাদের সহকর্মী। হুমায়রা, আপনার কাছ থেকে জানি প্রস্তুতির কী অবস্থা, কারণ ফলাফল কিছুক্ষণের মধ্যে হয়তো আপনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আমরা জানবো, অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা জানছি। প্রস্তুতির খবর জানাবেন এবং সার্বিকভাবে কমিশন আজকে কি বলছে। একটা কথা জানিয়ে রাখি, দুটোর সময় আমাদের যে আপডেটটা দেওয়া হলো 41.91%, 47.91%, সেটি কিন্তু এখনো আপডেটটা পাইনি আমরা। এটার কোনো তথ্য দিয়েছে কিনা নির্বাচন কমিশন? জুয়েল, আনুষ্ঠানিকভাবে কিন্তু এখনও আমাদেরকে জানানো ফলাফল ঘোষণা করার যে ব্যাপারটা বা এক দুইটা আসন করে যে আসা শুরু হয় সেই আনুষ্ঠানিকতাটা কিন্তু এখনও শুরু হয়নি, আমরা অপেক্ষা করছি। আর আমার কাছে যেই তথ্যটা আছে সেটা হচ্ছে ঢাকা 13 এবং 15 আসনের রিটার্নিং অফিসারের কাছ থেকে আমি যেটি জেনেছি যে এই দুইটি আসনে, অর্থাৎ ঢাকা 13 আসনে 37.58% ভোট পড়েছে। তবে আলাদা করে গণভোট কত শতাংশ পড়েছে বা কোন দল কত পেয়েছে সেই বিষয়গুলো তথ্য আমাদের হাতে আরেকটু পরে, কিছুক্ষণ পরে হয়তো আসবে। আর ঢাকা 15 আসনে আমরা যেটি জানতে পেরেছি 41.92% ভোট পড়েছে রিটার্নিং অফিসারের কাছ থেকে, যেহেতু এই দুই আসনের রিটার্নিং অফিসার একজন এবং তার মাধ্যমে আমরা সেটি জানতে পেরেছি। আর এছাড়া আরও আমি যেটি দেখেছি যে বিকেল 5টা থেকে কিন্তু পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়েছে। বিকেল 5টায় নির্বাচন কমিশনের যে প্রশিক্ষণ ভবন সেখান থেকে পাশের যে ব্যান্ডস্টক বিল্ডিং সেখানের অডিটোরিয়ামে সবগুলো পোস্টাল ব্যালটের যে বাক্সগুলো সেগুলো নিয়ে যাওয়া হয়েছে, স্থানান্তর করা হয়েছে এবং সেখানে কিন্তু গণনার যে আনুষ্ঠানিকতা তা আমাদের সামনেই শুরু করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত প্রবাসীরা কত শতাংশ দিয়েছেন কিংবা দেশের অভ্যন্তর থেকে কতটুকু এসেছে বা কারাবন্দীরাও কিন্তু আপনি জানেন যে এবার প্রথমবারের মতো আমাদের দেশে কিন্তু প্রায় 86,000 কারাবন্দী আছে, তার মধ্যে অন্তত 7,000 জন কারাবন্দী এই পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিয়েছেন। তো সেই 3 ভাগের যে পোস্টাল ব্যালটের 3 ধরনের যে ভোট সেগুলো কিন্তু এখনও আলাদাভাবে গণনা করা চলছে, এবং আমাদের কাছে সেই পার্সেন্টেজটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। আর এই মুহূর্তে আমার সাথে আমার সহকর্মী মিজান আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনিও সকাল থেকে এখানে ভোট গণনার যে বিষয়গুলো সেগুলো সহ ভোট কোন কেন্দ্রে কেমন পড়েছে তিনি কেন্দ্রও পরিদর্শন করেছেন কিছু। তো মিজান, আপনি এবার কি মনে হচ্ছে? আপনি তো বিগত আরও কয়েকটা ইলেকশন দেখেছেন, তো এইবার বারবার বলা হচ্ছে যে এই নির্বাচনটা অন্যান্য নির্বাচনের চেয়ে একটু হলেও আলাদা, কারণ এবার অনেকগুলো রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করছে, যেমন বিএনপি জামাতের মতো যে রাজনৈতিক দল তারা বিগত বেশ কয়েকটি ইলেকশনে অংশই নেয়নি। তো সেখানে ভোটারদের কাছেও কিন্তু অনেক অপশন আছে ভোট দেওয়ার, যে আমি কাকে দিব। তো আপনার কেমন মনে হচ্ছে ওভারঅল আজকে নির্বাচন কেমন? একটা দীর্ঘদিনের দীর্ঘশ্বাস থেকে মুক্তির আজকে দিন ছিল, কারণ বিগত 3টি নির্বাচনে ভোটারদের যে দীর্ঘশ্বাস ছিল, ভোট কেন্দ্রে যাওয়ার পর শুনেছে ভোট হয়ে গিয়েছে, কোথাও বা আবার বিনা প্রতিদ্বন্দ্বিতা 153 জন নির্বাচিত হয়ে গিয়েছে, কোথাও শুধুমাত্র একই দলের বিরোধী প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থী ছিল না। সেই 3টি ব্যতিক্রমের বাইরে এবার 50-51টি রাজনৈতিক দলের 2028 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে। সকাল থেকে কিন্তু ভোটারদের দারুণ উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং নারী ভোটারদের লক্ষণীয় উপস্থিতি ছিল, যদিও নারী প্রার্থীদের একটি ঘাটতি ছিল। আপনার মাধ্যমে দর্শকদের কিছু বেসরকারি ফলাফলের একটু তথ্য জানাতে চাই। ঢাকা 19 আসনের 16 কেন্দ্রের ফলাফল, যেখানে ধানেশীষ প্রতীকে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন উনি কিন্তু 9,830 ভোট পেয়েছেন। আর শাপলা প্রতীকে এনসিপির দিলশানা পারুল 6,426 ভোট পেয়েছেন। আরেকটি তথ্য আপনার মাধ্যমে জানাতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু বিএনপি নেতা শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোয়াজ্জেম হোসেন আলাল তারা কিন্তু এসেছেন। এই আনুষ্ঠানিক ভোট গণনা যেটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে হবে সেখানে তারা উপস্থিত থাকবেন। এর পাশাপাশি আমরা দেখেছি সজীব মাহমুদ ভূঁইয়া তিনিও কিন্তু এনসিপির পক্ষ থেকে এসেছেন, জামাতের যে নির্বাচনী কমিটির যে প্রতিনিধি তারাও এসেছেন।
আমি আরেকটা ঢাকা 17 আসনের আদর্শ বিদ্যানিকেতন মানিকদি স্কুল তার বেসরকারি ফলাফল আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, যেখানে ধানেশীষ প্রতীকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি 672 ভোট পেয়েছেন এবং দাঁড়িপাল্লা ডাক্তার খালেদুজ্জামান তিনি 992 ভোট পেয়েছেন। এর পাশাপাশি আমি আরেকটা কেন্দ্রের তথ্য দিয়ে আপনার সাথে জানাতে চাইছি, ঢাকা 15 আসনের 127টা কেন্দ্রের ঢাকা 15 আসনের কেন্দ্র নাম্বার 127, প্রাপ্ত কেন্দ্র হচ্ছে 30, যেখানে বিএনপির মনোনীত ধানেশীষ প্রতীকের প্রার্থী তিনি শফিকুল ইসলাম তিনি ফলাফলগুলো যেহেতু আসতে শুরু করেছে আমরা নিশ্চয়ই আরও বাকি তথ্যগুলো পাবো। তবে এই যে অভিযোগের বিষয়টি আপনি বলছিলেন যে নির্বাচনকে সামনে রেখে আমাদের কিন্তু এই পাল্টাপাল্টি রাজনৈতিক দলগুলোর যে পাল্টাপাল্টি অভিযোগ, এটা এক ধরনের রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে, যেটা থেকে হয়তো বের হয়ে আসতে আমাদের আরও আমাদের রাজনৈতিক ব্যতিক্রম কিন্তু এবার আমরা দেখেছি 11 দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে 3টি সুনির্দিষ্ট আসনে তারা বিভিন্ন কেন্দ্রের ফলাফল কিংবা ভোট গ্রহণ স্থগিত করার দাবি জানিয়েছে, কিন্তু পাল্টা আমরা ভেবেছিলাম যে বিএনপির পক্ষ থেকে হয়তো আসবে, কিন্তু আমরা দেখি নাই। অতএব সেই অভিযোগের সংস্কৃতি থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ বেরিয়ে আসছেন, এটিও একটি ইতিবাচক লক্ষণ। ধন্যবাদ মিজান। তো হুমায়রা, মিজান দুজনকে ধন্যবাদ। থাকবেন, সারা রাত থাকবেন আপনারা, আমরা জানি, আমিও থাকবো আপনাদের সঙ্গে, দর্শকদেরকে জানানোর চেষ্টা করব সবশেষ ফলাফল কি। আপনাকে অনেক ধন্যবাদ, মিজানকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে দর্শক অতিথি হিসেবে স্টুডিওতে আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম, তার সঙ্গে একটু কথা বলবো অবশ্যই। ডক্টর আব্দুল আলিম, শুধু নির্বাচন বিশ্লেষক বললে ভুল হবে, আপনি নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন, নির্বাচন নিয়ে কাজ করছেন। বলা হচ্ছে এই নির্বাচনটি ঐতিহাসিক হয়েছে, যতটুকু দেখলেন সারাদিন আপনার কাছে কি মনে হয় ঐতিহাসিক হলো? ধন্যবাদ আপনাকে। অনেকগুলো দিক আছে নির্বাচনের। একটা হচ্ছে এই যে একটু আলাপ করতেছিলেন ওনারা, যে বাংলাদেশের যে গত 3টা নির্বাচন, এটার চরিত্র, এটার হাল হকিকত আমরা জানি। ওই যে অবস্থাটা, সেখান থেকে আমরা বেরোয় আসার চেষ্টা করেছি। এবং আমি সবসময় বলি যে নির্বাচনের মালিক হচ্ছে জনগণ। এবং এই যে নির্বাচনটা, এখানে কিন্তু অংশগ্রহণটার হার যাই থাক না কেন, যারা কেন্দ্রে গিয়েছে তারা জনগণই কেন্দ্রে গিয়েছে, তারাই তাদের ভোটটা দিয়েছে। এবং এখানে তাদের কোনো ভয় ভীতি ছিল না, তাদেরকে কেউ থ্রেট করে নাই, তাদেরকে কেউ হুমকে দেয় নাই, তাদের ভোটটাকে কেড়ে নেয় নাই, অথবা জাল ভোট হয় না, এই জিনিসগুলো কিন্তু ঘটনা। যেটা ঘটেছে বিচ্ছিন্ন কিছু ঘটনা, এটা বাদ দিয়ে আমি বলছি। এবং ওই যে বিচ্ছিন্ন ঘটনা, এটা কিন্তু আপনার নির্বাচনের ফলাফলে কোনো ইম্প্যাক্ট ফেলছে না। সো ভোটটা তারা নিজেরা দিয়ে আসতে পেরেছে, একটা বড় জিনিস। আর একটা বিষয় হলো যে মানে আমি যে কারণে বলছি যে ইতিহাস, আপনি খেয়াল করে দেখেন যে এই নির্বাচন ঘিরে অনেক রকম শঙ্কা ছিল, এবং এই শঙ্কার মূল কারণ ছিল গুজব। তফসিল ঘোষণা আগের থেকেই, তফসিল ঘোষণা পরে, ইভেন কি গতকাল পর্যন্ত বলা হচ্ছিল যে নির্বাচন কেন্দ্রে মারামারি হবে, সহিংসতা হবে। এরকম নানাভাবে এই কথাগুলো বলে ভোটারদের মধ্যে এক ধরনের ভীতি, ভোট হবে না এরকম কথাও ছিল গত রাত হ্যাঁ, পর্যন্ত। আমি এটা পরে আসতেছি। এই 3 থেকে 4 দিন আগে কোনো একটা টিভি চ্যানেলে আমার ইন্টারভিউ নিতে গেছে। সেই ইন্টারভিউর মাঝখানে আমাকে জিজ্ঞেস করতেছে, স্যার ইলেকশন তো হচ্ছে না। আমি তাকে উল্টা প্রশ্ন করলাম, কী কারণে হবে না, কারণটাকে আমাকে একটু বলেন তো। উনি তখন উত্তর দিতে পারলেন না। মানে একজন দায়িত্বশীল মানুষ, সাংবাদিক মানে কি দায়িত্বশীল মানুষ, তার মধ্যে এই গুজবের বিষয়টা মাথায় ঢুকে গেছে, এবং উনি বলছেন ইলেকশন হবে না। তো এই যে গুজবগুলো, সেখান থেকে আমরা বের হয়ে এসে আমি যে ধরে নিই যে 60% টার্ন আউট যদি হয়, এটা কিন্তু একটা, তাই মনে হচ্ছে 60% হবে টার্ন আউট। আমি বলছি যদি হয়, যেহেতু এখন গণনা শেষ নাই, 2টার সময় আপনি বললেন যে ছিল 47.91, তাও 36,000 সামথিং, হ্যাঁ 48%-এর মতো। আর তারপরে 2টা মানে আরো 2.5 ঘন্টা বাকি ছিল, এবং কোনো কোনো কেন্দ্রে 7:30টার পরে কিন্তু ভোট হয়েছে। সো সবটা যদি অ্যাড হয়, যদি 60% হয়, তখন কিন্তু আমি বলবো যে এটা একটা, অর্থাৎ এই যে অবস্থাটা ছিল গত 3টা নির্বাচনে, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারলাম। তবে ইতিহাস কথাটা বোধহয় আর একটু বড় আমার দৃষ্টিতে। আমি যেহেতু নির্বাচন নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয় যে ইতিহাস করতে গেলে এখানে আর একটু টার্ন আউট দরকার ছিল, আর অংশগ্রহণমূলক হওয়া দরকার ছিল। এবং অংশগ্রহণের 2টো মাত্রা থাকে নির্বাচন। একটা পলিটিক্যাল পার্টিগুলো অংশগ্রহণ, একটা প্রশ্ন কিন্তু অনেকে করা শুরু করেছে যে আওয়ামী লীগ এখানে নাই, কিংবা আরও কয়েকটা পলিটিক্যাল নাই, কিন্তু এইটাকে সামাল দেওয়ার জন্য, অর্থাৎ এটাকে আপনার ওই মানে অন্যভাবে ট্যাকেল করার জন্য জনগণের যদি অংশগ্রহণ থাকে, তখন কিন্তু এটা নিয়ে খুব বড় প্রশ্ন উঠবে না। এই জন্যই আমাদের একটু দেখতে হবে, অপেক্ষা করতে হবে যে টার্ন আউটটা কেমন হয়। তাই জনগণের অংশগ্রহণ যদি হয়, তাহলে বড় প্রশ্ন উঠবে না। এই কথা কিন্তু আগের প্রধানমন্ত্রী, মানে যিনি পালিয়ে গেছেন, ক্ষমতাচ্যুত হয়েছেন, তিনিও সেম কথা বলেছিলেন 2024-এ। একই কথা আমরা এবারে এসেও শুনলাম
প্রধান উপদেষ্টা বললেন যে জনগণ অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক, মানে এটার ব্যাখ্যাটাকে এক এক সময় এক এক রকম হয় বা নিজেদের মতো করে করে ফেলা না, হয় কিনা? আমরা এখন নিজের মতো করছি, কিন্তু আগে করেছিলাম, কিন্তু এখন তো আমরা তো বললাম, আমি যে এক্সাম্পল করে দিলাম যে আমি প্রায় আপনার 16-17টা কেন্দ্র ভিজিট করেছি। যেমন প্রথম যে কেন্দ্রটা গেলাম, একদম যেখান থেকে ভোট গ্রহণ শুরু হলো, ওই যে বাক্স টাক্স দেখিয়ে যেভাবে শুরু করতে হয়, ওইরকম একটা কেন্দ্রে গেলাম। আমি দেখলাম যে বাইরে, আমি ঠিক শোয়ার সাথে ঢুকলাম, ওখানে দেখলাম বাইরে 200 মানুষের লম্বা লাইন। তো তারপর আমি যখন ওটা মানে ধরেন আধা ঘন্টা 45 মিনিট দেখলাম, দেখে বের হয়ে আসলাম, তখন দেখলাম সে লাইনটা আরও বড়, 300-এর মতো লোক লাইনে দাঁড়িয়ে আছে। আবার কোথাও কোথাও দেখলাম যে একটু কম সংখ্যা আছে, এবং বিকালের দিকে কোনো কোনো কেন্দ্রে যেখানে গেলাম সেখানে ভোটার প্রায় 2-1 জায়গায় এই থেমে থেমে আসতেছে, একটু পরপর আসতেছে। সো কিন্তু বড় যে জিনিসটা সেটা হচ্ছে অংশগ্রহণ যাই থাকুক, এটা জনগণ তারা নিজেরা সরাসরি কেন্দ্রে গেছে, তাদের ভোটটা অন্য কেউ দিয়ে দেয় নাই, তাদের উপরে কোনো চাপ ছিল না, কোনো হুমকি ছিল না। এটা সবচেয়ে বড় জিনিস। আরেকটা বড় বিষয় ছিল এই নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটাকে নিয়ে যে কত রকম রিমার ছড়ানো হয়েছে তার কোনো ইয়ত্তা নাই। আপনি চিন্তা করে দেখেন যে তফসিল ঘোষণার ঠিক পরের দিন যখন ওসমান হাদির উপর গুলি করা হলো, তারপরে কিন্তু অনেক রকম রিমার্স ছিল, অনেক রকম আলোচনা ছিল যে নির্বাচনের পরিবেশ আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। তার এক্সাম্পল ওসমান হাদির উপরে গুলি, অনেক অনেক আলোচনা, অনেক টিভি টকশোতে বলা হয়েছে, আমি নিজের কানে শুনেছিলাম। কিন্তু পরিস্থিতি কিন্তু খারাপ হয় নাই, তাই না? পরিস্থিতি খারাপ হয় নাই। এবং আবার আরেকটা জিনিস দেখেন, আরেকটা বিষয় আলোচনা ছিল যে জুলাই মুভমেন্টের ফলে আমাদের যে পুলিশ, তাদের স্ট্রাকচার একদম ভেঙে গেছে, তাদের পক্ষে এই নির্বাচন উঠিয়ে আনা সম্ভব না। কিন্তু আমরা দেখলাম যে বিকল্পভাবে সেনাবাহিনী যেভাবে দায়িত্ব পালন করেছে, নজিরবিহীন, এবার অসাধারণ দায়িত্ব পালন করেছে। হ্যাঁ, একদম একদম সেই জায়গাটায় অবশ্যই আসবো, আরো আলোচনার অবশ্যই সুযোগ আছে। আমরা একটু আমাদের আরেকজন সহকর্মীর কাছে যাব, জাকারিয়া খান ঢাকা বিভাগীয় যে কার্যালয়, যেখান থেকে ফলাফলটা ঘোষণা হবে ঢাকার বিভাগের, সেখানটায় যাব, সেখানকার সবশেষ খবর একটু জানি। জাকারিয়া খান নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত হবেন। জাকারিয়া খান, আপনি আছেন ঢাকা বিভাগীয় কার্যালয়ে, সেখানে গিয়ে ফলাফল ঘোষণা শুরু হলো, এখন পর্যন্ত কতটুকু ফলাফল পেলেন, আদৌ শুরু হলো কিনা যদি জানেন, জানাতে পারেন আমাদেরকে, দর্শক উপকৃত হবে। না না জুয়েল এখানে কিন্তু এখনো এই মুহূর্তে কিন্তু এখনো ফলাফল গণনা বা ঘোষণা শুরু হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি যে আমরা যেখানে রয়েছি ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়, এখান থেকে আসলে ঢাকার 13টি আসনের ফলাফল, বেসরকারি যে ফলাফল, সেই ফলাফল ঘোষণা করা হবে। আমি যদি আরও নির্দিষ্ট করে বলি, ঢাকা 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 17 এবং 18 এই 13টি আসনের ফল এখান থেকে ঘোষণা করা হবে। এবং আপনারা জানেন যে বিকেল 4:30টায় আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে, এবং এই মুহূর্তে আসলে কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনা চলছে। এবং সেখান থেকে প্রিজাইডিং অফিসার হয়ে যখন এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসবে, তখন তারা একটি আসন ধরে ধরে হয়তো ফল ঘোষণা করবেন। তবে এখন পর্যন্ত এখানে যে ফলাফলগুলো সেগুলো এখনও এখানে আসেনি এবং তারা গণনাও শুরু করেননি, কিছুটা বিলম্ব হচ্ছে। তবে যেটি আসার কথা, নির্বাচন কমিশনার যেটি বলেছেন ভোট গ্রহণ শেষের পরে, যে তারা আপ্রাণ চেষ্টা করছেন ফলাফল যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার জন্য, এবং হয়তো আগামীকাল সকালের মধ্যেই বেসরকারি যে ফলাফল সেটি জানতে পারবে। এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকেও কিন্তু ঢাকার যে 13টি আসনের কথা আমি বললাম, সেই 13টি আসনের ফলাফল জানতে পারবো আমরা। তো এই মুহূর্তে আসলে আমরা এখানে রয়েছি, যদি কোনো ব্রিফ করে তাহলে পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। জুয়েল, অবশ্যই আপনার কাছে যোগাযোগ করব, আপনার সঙ্গে যুক্ত হবো, আপনার কাছ থেকে সবশেষ ফলাফল জানবো। ডক্টর আব্দুল আলিম, যেটি কথা বলার চেষ্টা করেছিলাম যে ওই যে ফলাফল ঘোষণায় দেরি হবে, এটি একটি রিউমার, না রিউমার না, আমি বলবো নির্বাচন কমিশন থেকে যে বললো, এটা বলার কি খুব প্রয়োজন ছিল? আমরা জানি ব্যালট গুনতে কত সময় লাগে, সঙ্গে আবার গণভোট, একটু সময় লাগতে পারে। অন্যান্য আমাদের যে অভিজ্ঞতা আছে সর্বশেষ, বিশেষ করে ইভিএম এর আগে, তাতে সকাল পেরিয়ে একটার সময় তো বিকেলও হয়েছিল বলে এক ধরনের সন্দেহের তীর নির্বাচন যারা অংশগ্রহণ করছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল এটা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ইঙ্গিত কিনা, আপনার কাছে তাই মনে হয়? না, আমার কাছে এটা মনে হয় ইলেকশন কমিশন হয়তো তাদের অবস্থানটাকে একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। কি কারণে আপনি একটুখানি বলেছেন, আমি যদি আপনাকে এক্সাম্পল দিই, 2008 সাল, ওই 8 সালে আপনার ভোটার ছিল 10 কোটির একটু বেশি, ভোট পড়েছিল
7 কোটির একটু বেশি মানুষ ভোট দিয়েছিল, 87%। তখন এই 7 কোটি প্লাস ব্যালট গণনা করতে তাদের সময় লেগেছিল পরের দিন সকাল। এবার ভোটারের সংখ্যা 12,77,00,000। ইলেকশন কমিশন ভেবেছিল হয়তো যদি 70% ভোট পড়ে, তার মানে আপনার প্রায় 10 কোটির কাছাকাছি ভোট পড়বে। 10 কোটি ভোট পড়া মানে কি 20 কোটি ব্যালট কাউন্ট করা। একদম এটা কিন্তু চ্যালেঞ্জিং কাজ, কোনো সন্দেহ নাই। তখন ছিল 7 কোটি, এবার 20 কোটি, মানে 3 গুণ। এই জন্য কমিশন তো ভেবেছিল সময়টা বেশি লাগবে। আর যেহেতু দুটো ব্যালট একই বাক্সে পড়ছে, এটাকে আগে আলাদা করা তারপরে কাউন্ট করা, বাট এটা বোধহয় হচ্ছে না। অর্থাৎ কমিশন যেভাবে ভাবছিল এটা হচ্ছে না। এটা আমি নিজেও একটু মানে প্রশ্ন করতেছিলাম বা আলাপ করতেছিলাম যে এবার সময় একটু বেশি লাগবে, এবং নানাভাবে আমি কমিশনের কাজে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিলাম যে কিভাবে কাউন্ট করলে সময়টা কম লাগবে। আকার ইঙ্গিতে নানাভাবে বলার চেষ্টা করছিলাম, বা আমার যারা সহকর্মী আছে বা যেভাবে আমি কমিশনের সঙ্গে যুক্ত তাদেরকে নানাভাবে বলার চেষ্টা করেছি এইভাবে করলে গণনা সময় কম লাগবে। তা কিন্তু এখন বোধহয় সময় কম লাগবে এই কারণে যেহেতু টার্ন আউটটা একটুখানি কম আছে, হ্যাঁ, এই জন্য খুব বেশি সময় লাগবে না। আর আমার ধারণা যে ইলেকশন কমিশন যেভাবে কাজটা করছে, আমি যতটুকু দেখেছি বা বেশি জায়গায় আপনি বাক্সগুলো খোলার পরে তো ব্যালট ঢালতে হচ্ছে, তারপরে দুই ব্যালটে আলাদা করা হচ্ছে, এবং যদি সাইমেলটেনিয়াসলি দুই ধরনের ব্যালটে গুনে ফেলে তাহলে কিন্তু খুব বেশি সময় লাগার কথা না। এবং আপনি দেখছেন যে ইতিমধ্যে আমি কোনো একটা পত্রিকা দেখতেছিলাম, ঝিনাইদহ 1 আসন মনে হয়, সেখানে রেজাল্ট হয়ে গেছে, তাই না? কাজে আমার কাছে মনে হয় যে কালকে সকালের মধ্যেই কাজটা শেষ হয়ে যাবে। অবশ্যই আমরা একটু চেষ্টা করবো আরো কথা বলার। একটু উত্তেজনার খবর পাচ্ছি আমরা ঢাকা 8 আসনে, মানে এটা নিয়ে খুব আলোচনা। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, একটা উত্তেজনার খবর আমাদের সহকর্মী জানাচ্ছেন শুভ খানের কাছ থেকে একটু জানি সমস্যাটা কি হয়েছে, কেন উত্তেজনা দেখা দিয়েছে। শুভ, একটু যদি জানাতেন কোন আসনে আর কোন কেন্দ্রে আছেন আপনি? জি জুয়েল, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা 8 আসনে, এবং আমার পেছনে যে কেন্দ্রটি এটি হচ্ছে সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়। এই জায়গায় আসলে ভোট গণনা লেন্দি হচ্ছে, এবং হচ্ছে আপনার এখানে ভিতরে ম্যাজিস্ট্রেট ঢুকেছে, আর বাইরে হচ্ছে আপনার যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন এবং তাদের যে সহপাঠী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন ভোটের ফলাফলের অপেক্ষায়। এবং এখানে কিন্তু সেনাবাহিনীর একটি টিমও কাজ করছে। তো এই কিছুক্ষণ আগেই এখানে বেশ যারা রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছে তারা আপনার ওই স্কুলের যে গেট রয়েছে, গেটটি তালা মারা, এই গেটটি ধরে তারা হচ্ছে একটু হই হুল্লোড় করেছিল, উত্তেজিত হয়েছিল। সেই মুহূর্তে ঠিকই সেই সময়টি সেনাবাহিনী এসে তাদেরকে আসলে হস্তক্ষেপ করে, এবং তারা আবার সকলেই দৌড়ে স্থান ত্যাগ করে এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে এটি হচ্ছে সিদ্ধেশ্বরী বালক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এখানে 3000 ভোট, এখানে 1600 ভোট কাস্ট হয়েছে। আপনি জানেন যে আসলে ঢাকা 8 এই আসনটি আসলে এই মুহূর্তে স্কুলের যে গেট, সেই গেটটিতে কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর যে একটি জোরদার, সেটি কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এটি ঢাকা 8 আসনের মধ্যে পড়েছে। আপনি জানেন যে আসলে ইতিমধ্যে ঢাকা 8 আসনের যে কয়টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটি ফলাফলের কেন্দ্রই কিন্তু আসলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং এই মুহূর্তে এখানে ম্যাজিস্ট্রেট প্রবেশ করা হয়েছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে দেখতে পাচ্ছেন যে আসলে এই মুহূর্তে এখানে সাধারণ জনগণ এবং হচ্ছে উৎসুক জনতা এরা কিন্তু আসলে রয়েছে একটি, এবং আসলে এদের অভিযোগ রয়েছে, কিন্তু আসলে এদের একটি অভিযোগ কিন্তু আসলে শোনা হচ্ছে। লাগে না, এত সময় লাগে না, ওনারা ভিতরে কি যে নাটক করতেছে কেউ জানে না। আপনাদের সাথে কি করা হয়েছে? আপনি পুলিং এজেন্ট? জি, আমি জানি। সরি কি হয়েছে? ওরা এনসিবির কিছু লোক ওরা ঢুকছে, আমরা গেটে বসে রয়েছি। যেহেতু পুলিশ বলছে ওদিকে যাওয়া যাবে না, শুধু রুমে যারা আছে তারাই থাকবে। আমাদের একজন করে প্রতিনিধি রুমে আছে, আমাদেরকে বলছে সামনে এখানে বেঞ্চ দিছে, বেঞ্চে পয়সা থাকার জন্য বলছে। আইন শৃঙ্খলা কি বলছে? আইন শৃঙ্খলা বাহিনী ম্যাজিস্ট্রেট এসেছে এখানে, ম্যাজিস্ট্রেট এই মাত্র উনি কিছু বলে নাই। বিএনপির যিনি পোলিং এজেন্ট তাকে বের করে দিয়েছে, কিন্তু জামাত ইসলাম। আমার কথা হলো আমরা বিজেপি অফিসারের একটা বক্স খুলবে, একটা গুনবে, একটা রাখবে, সব আল্লাহ দিছে।
আমাদের রাখে না। জি জুয়েল, আপনাকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে ঢাকা ৮ আসনের সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয় মাধ্যমিক একটি কেন্দ্র, বালক উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্র। এখানে ৩,০০০ ভোটার রয়েছে এবং ১৬০০ ভোট কাস্ট হয়েছে। ভোট গণনার সময় লেন্দি হচ্ছে এবং এখানে যে উৎসুক জনতা, দলীয় নেতাকর্মী এবং তাদের যে সহপাঠী, সেই সহপাঠীর যে একটি উত্তেজনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। শুভ খান, একদম পরিষ্কার মোটামুটি উত্তেজনা দেখলাম, আমরা উত্তেজনা শুনলাম। আপনি থাকবেন, পরবর্তীতে আরো কোনো আপডেট থাকলে অবশ্যই আপনার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করব। এই আসনটি নিয়ে কিন্তু গত কয়েকদিন ধরে বেশ আলোচনার কেন্দ্রবিন্দু। কালকেও মির্জা আব্বাস রাতে 12টার দিকে সম্ভবত ব্রিফ করে বলেছেন, নানা অভিযোগ করেছেন, কোথায় কোথায় ঢোকার চেষ্টা করছেন। আজকেও একটা ১৬০০ ভোট গুনতে এত সময় লাগার কথাও না সেরকম। মানে এগুলো আপনি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন নাকি কোনো নির্ধারিত কোনো কারো? না, এটা যেহেতু একটা মাত্র কেন্দ্রের ঘটনা, আর এই যে অভিযোগটার কথা শুনলাম, মানে একজন কিন্তু বললেন, ওই যে বোধহয় ধানের শীষের এজেন্ট, উনি বললেন কিন্তু যে আমাদের এজেন্ট ভেতরে একজন করে আছে, আমাদেরকে বাইরে থাকতে বলা হয়েছে। নিয়মটা কিন্তু তাই, অর্থাৎ গণনা করার সময় ধরেন যে একটা ভোট, একটা কেন্দ্রে আপনি 5টা বা 6টা বা 7টা ভোট কক্ষ আছে, ওখান থেকে একজনকে আপনার গণনার সময় রাখা হবে, বাকিরা বাইরে চলে আসবে। সবগুলো বুথ খুলে একটা জায়গায় নিয়ে এসে একজনকে রেখে বাকিরা বাইরে থাকবে। এবং আরেকটা জিনিস কিন্তু উনি বলেছেন, ওই যে ভদ্রমহিলা যেটি বললেন যে একটা একটা করে বাক্স খুলবেন, গণনা করবেন, নিয়মটা কিন্তু তা না, একসঙ্গে আপনার সকলে বাক্সকে ঢালবে। কাজে এখানে একটা এক ধরনের কমিউনিকেশন গ্যাপ আছে আমার কাছে মনে হচ্ছে, হয়তো এখান থেকে উত্তেজনা ছড়াইছে। আর যদি মানে বাইরে থেকে ভিতরে ঢুকে থাকে, নিয়মটা হচ্ছে আপনার গণনা শুরুর আগে এই যে পোলিং এজেন্ট বা কোনো পর্যবেক্ষক, এরা যদি ভেতরে যায়, আগে থেকেই তাদেরকে এনশিওর করার পরে গণনা শেষ না পর্যন্ত কেউ বাইরে আসতে পারবে না। যদি কোনো কারণে আসতে হয় তাহলে সে আর ভেতরে যেতে পারবে না। কিন্তু যদি কেউ বাইরে থেকে ভেতরে গিয়ে থাকে তাহলে সেটা অন্যায় হয়েছে। কাজে এটা কি, এটা হয়তো ম্যাজিস্ট্রেটরা দেখবেন, যেহেতু আমরা জানি না, বাট ওনার অভিযোগটাকে খতিয়ে দেখতে হবে। মানে সদস্যরা ওখানে আছেন, নিশ্চয়ই এটা খতিয়ে দেখা হবে বলে আমরা আশা করতে চাই। আজকে সারাদিন যে নির্বাচন হলো, সংঘর্ষের ঘটনা 465 এরকম একটা সংখ্যা আশেপাশে বলা হচ্ছে। মারা গেছেন বলা হচ্ছে 4 জন, তাও সংঘাতে নয়, সব মিলিয়ে। কিন্তু ওই যে রাস্তায় যাওয়ার সময় মারা গেছেন, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছেন, কেউ বলছেন ধাক্কা দিয়ে মারা গেছেন, সেরকম অস্ত্রবাজি যদি বলেন, কয়েকটা ককটেল ফোটার ঘটনা ঘটেছে বিচ্ছিন্ন কয়েকটা জায়গায়। সেগুলো আমার যেটুকু মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে খুব স্বাভাবিক। হ্যাঁ, নিঃসন্দেহে স্বাভাবিক, খুব বড় কিছু না। আমাদের যে রাজনৈতিক কালচার, যে সংস্কৃতি, এই যে ঘটনাগুলো ঘটেছে, আপনি নিজেই বললেন যে ধাক্কি মারামারি, এটা ছোট ছোট ঘটনা, এটা খুবই একটা কমন জিনিস, খুবই কমন, খুবই সাধারণ বিষয়। কিন্তু বড় রকমের কোনো সহিংসতা কিন্তু ঘটে নাই। একমাত্র বড় ঘটনা ছিল, আমি বলেছি, ওসমান হাদির উপরে একজন সম্ভাব্য প্রার্থীর উপর গুলি। এছাড়া কিন্তু বড় কোনো ঘটনাই ঘটে নাই। যেগুলো ঘটেছে খুবই ছোট ছোট ঘটনা, হয়তো মিডিয়া হাইলাইট হয়েছে। এখন যেহেতু মানে অনলাইনে সব তথ্য পাওয়া যায়, সব পাবলিশ হয়, সোশ্যাল মিডিয়ায় সব পাওয়া যায়, সব পাবলিশ হয়, মানুষ জেনে গেছে, কাজে এগুলো নিয়ে আলাপ আলোচনা বেশি হয়েছে। অর্থাৎ আমরা ছোট জিনিসকে বড় করে ফেলেছি। প্রশাসনের উপর যে এক ধরনের অভিযোগ ছিল, 2 দলের পক্ষ থেকে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা। আমি একটু একদম লেম্যানের মতো জানতে চাই, ধরেন ভোট দিলাম আমি, ভোট দেওয়ার পরে গণনা হলো, গণনার পরে বাইরে আসার পরে ফলাফলটা কি পাল্টাতে পারে? এখানে কয়েকটা ব্যাপার আছে। আপনি যে ফলাফলটা তৈরি হয় কেন্দ্রে, তার কিন্তু একটা ফলাফল বিবরণী তৈরি করা হয়, অর্থাৎ কে কোন প্রার্থী কত ভোট পেলেন সেটা ওই ফর্মে লেখা হয়। লেখার পরে যে পোলিং এজেন্ট ভেতরে থাকেন তার একটা স্বাক্ষর নেওয়া হয়, এবং পোলিং এজেন্ট চাইলে তার একটা কপি নিয়ে আসতে পারেন, মোবাইল ফোন দিয়ে একটা ছবি তুলে উনি হোয়াটসঅ্যাপে দ্রুত ওনার প্রার্থী বা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারেন, এবং এই রেজাল্টটা ইলেকশন কমিশনে চলে আসে অনলাইনে। হ্যাঁ, কাজে এটা খুব কঠিন একটা কাজ। যেটা হয়েছিল, যেমন আমি সংস্কারের কমিশনের পরে আরেকটা কমিশন হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না, জাতীয় নির্বাচন তদন্ত কমিশন, গত 3টা নির্বাচন অনিয়ম। ওখানে আমরা কিছু কিছু জায়গায়, আমি ওটার মেম্বার ছিলাম, ওখানে কোনো জায়গায় দেখলাম যে রিটার্নিং অফিসারের কাছে যখন ফলাফলটা গেছে, তখন উনি ওই যে কেন্দ্রের দায়িত্বে যিনি থাকেন, প্রিজাইডিং অফিসার, তাকে ডেকে নিয়েছেন, ডেকে বলেছেন যে এই ফলাফলটা আপনি চেঞ্জ করে দেন। আচ্ছা, এরকম কিছু ঘটনা ঘটেছে। বাট এটা করতে গেলে যদি ইলেকশন কমিশনের কাছে চলে যায়, কমিশন যদি ভেরিফাই করে, তখন কিন্তু উনি বিপদে পড়ে যাবেন। কিন্তু আমার যেটা বিশ্বাস যে সেই যুগটা এখন নাই, সেই সুযোগটা এখন নাই। কারণ ইলেকশন কমিশন তখন এক ধরনের সরকার ছিল, এখন কিন্তু আপনার
অন্তর্বর্তীকালীন সরকার মানে কি এক ধরনের কেয়ারটেকার সরকার। তারা তো কোনো দল না, তারা বিএনপি না, জামাত না, এনসিপি না, তারা কোনো দল না, কাজে তাদের তো এটা করার কোনো লজিক নাই, সুযোগ নাই, ইলেকশন কমিশনের সুযোগ নাই। অনেকেই বলে যে তাদের কোনো এজেন্ডা থাকতে পারে, কাউকে পাশ করানো। আমরা দেখতে পাইনি, এটাও আমার কাছে মনে হয় গুজব। যেভাবে আমি বলছি অনেক কিছু নিয়ে গুজব আছে, আমরা বেসিক্যালি এই গুজবের মধ্য দিয়ে একটা নির্বাচন শেষ করলাম আমার কাছে মনে হয়। কালকে বই অনেকেই মজা করে বলে যে গতকাল রাত ছিল লাইলাতুল গুজবের রাত। সেটাই, এই গুজব কতটুকু আসলে কন্ট্রোল করা গেল নির্বাচন কমিশন এবং দলগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল এআই একটা বড় চ্যালেঞ্জ হবে। নির্বাচন কমিশন প্রথম দিন থেকে বলে আসছিল সেগুলো আসলে মানে এই চ্যালেঞ্জের মোকাবিলা কিভাবে করা যায়। আপনি একদিন নির্বাচন কমিশন মানে নির্বাচন ব্যবস্থা নিয়ে অনেকদিন ধরে কাজ করছেন, আপনার কাছে শুনবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, বিরতিতে যাচ্ছি। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোটে পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল থেকে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম। ডক্টর আব্দুল আলিম, আপনাকে আবারও স্বাগত জানাই। আমরা একটু আপনার সঙ্গে আলোচনায় যাবার আগে একটু মিরপুর থেকে সবশেষ তথ্যটা জেনে আসার চেষ্টা করি। আমাদের সহকর্মী তো মাঠে আছেন, বিভিন্নভাবে বিভিন্ন জনকে আমরা একটু যোগাযোগ করার চেষ্টা করছি। মিরপুরে যিনি আছেন, মিরপুরে সুমন আছেন, মামুন আছেন সম্ভবত, পার্থ সাহা, আপনাকে স্বাগত জানাই। মিরপুরে যেই কেন্দ্রটিতে আছেন সেই জায়গায় একটু আমাকে বলবেন আপডেটটা কি, ফলাফল কি হলো কিনা, যে কেন্দ্রে আছেন কোনো রকম উত্তেজনা আছে কিনা। অবস্থান করছি মিরপুর পল্লবী যে ভোট কেন্দ্রটি, সেই ভোট কেন্দ্রের ঠিক সামনে। এই জায়গাটি, এই ভোট কেন্দ্রে কিন্তু 4টি বুথ ছিল। সেই 4টি বুথের যে ফলাফল সেটি আনুষ্ঠানিকভাবে কিন্তু 3টির ঘোষণা করেছে, আরেকটি এখনো ঘোষণা করা হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্রে আমরা কিন্তু তথ্য পেয়েছি। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, এই যে পল্লবী সরকারি কলেজ যে ভবনটি, এই ভবনের ভেতরে কিন্তু যে কেন্দ্রটি, সেই কেন্দ্রে 4টি বুথ ছিল আলাদা আলাদা, পুরুষ, মহিলা এবং অন্যান্যদের জন্য। সেই বুথগুলো থেকে ফলাফল আনুষ্ঠানিকভাবে কিন্তু জানানো হয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, 1 নাম্বার যে বুথটি ছিল সেই বুথে ধানের শীষ 872টি এবং দাঁড়িপাল্লা সেখানে পেয়েছে 834টি। দ্বিতীয়টিতে ধানের শীষ পেয়েছে 562 এবং দাঁড়িপাল্লা পেয়েছে 530। তৃতীয়টিতে রয়েছে ধানের শীষ 518 এবং দাঁড়িপাল্লা 473। এবং চতুর্থ যেই কক্ষটি ছিল, অর্থাৎ যে ভোট প্রদান করেছে নারীদের, সেই জায়গাতে কিন্তু দেখলাম আমরা ধানের শীষ পেয়েছে মাত্র 636 এবং এই জায়গাটিতে কিন্তু দাঁড়িপাল্লা 1016টি ভোট পেয়েছে। অর্থাৎ যদি আমি সবশেষ মিলিয়ে মোট ভোটের যে সংখ্যা সেটি জানিয়ে রাখতে চাই, এই কেন্দ্রে অর্থাৎ পল্লবী সরকারি কলেজ কেন্দ্রে কিন্তু ধানের শীষ ভোট পেয়েছে 2588 এবং দাঁড়িপাল্লা পেয়েছে 2853। অর্থাৎ পল্লবীর যে ভোট কেন্দ্রটি, সেই জায়গাটিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাঁড়িপাল্লার ভোট কিন্তু বেশি এবং তাদের এই জায়গাটিতে জয় হয়েছে। এবং ভোটের যে ভোট কেন্দ্রটি পল্লবী সরকারি কলেজ, এই কেন্দ্রের সামনে কিন্তু যে প্রার্থীর সমর্থক যারা, সেই সমর্থকরা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে, যেহেতু এখনো একটি ভোট কক্ষের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, সেই কারণে সেই একটি কক্ষের জন্যই কিন্তু এখানে সমর্থক যারা ভোট দিয়েছেন আসলে সেই ফল পাওয়ার দীর্ঘ যে আশা, সেই আশায় কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটের যে একটি কার্যক্রম ছিল, সেই গণভোটেও কিন্তু এই কেন্দ্রই হ্যাঁ ভোট এগিয়ে রয়েছে এবং না ভোট কিন্তু পিছিয়ে রয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান কিন্তু আমরা ভোট কেন্দ্রের চারপাশে দেখতে পাচ্ছি। ক্ষণে ক্ষণে পুলিশ, সেনাবাহিনীর টহল টিম কিন্তু এসে এই ভোট কেন্দ্রটি পর্যবেক্ষণ করছে। জুয়েল, এই ছিল পল্লবী সরকারি কলেজের সামনে থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ। পার্থ সাহা, আপনাকে অনেক ধন্যবাদ। পার্থর কাছ থেকে যে তথ্য, মানে খুব হাড্ডাহাড্ডি লড়াই, মানে কি একদম কাছাকাছি। এবং এই কেন্দ্রটিতে ধানের শীষ পিছিয়ে আছে, মানে সেটি আমিনুল হক ধানের শীষের পক্ষে সেখানে লড়ছেন। যাই হোক, মানে আমি ওই যে হাড্ডাহাড্ডির কথার যে মানে একটু বিরতিতে বলছিলাম যে জামায়াতে ইসলামের ভোট ব্যাপক হারে বেড়েছে। আপনি খেয়াল করে থাকবেন যে আমরা যেটা আগে সবশেষ জামায়াত যখন অংশগ্রহণ করেছিল তখন ভোটের রেশিও একদম 7-8%, কখনো 5%, কখনো 4, এরকম। এবারের সংখ্যাটা ব্যাপক। এটা আমি এক ধরনের উত্থানই বলতে চাই, যে সেটার পিছনে
কি কারণটা কাজ করেছে? সাথে এনসিপির আছে বা 11 দলীয় জোট আছে, এটা কি কোনো বড় কারণ নাকি অন্য কোনো কারণ কাজ করতে পারে? আমার কাছে মনে হয় বেশ কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে, আপনি নিশ্চয় জানেন যে জামাতের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। এটা হয়তো মানুষ ভালোভাবে নেয়নি। হ্যাঁ, এবং যারা নতুন প্রজন্মের অনেক মানুষ আছে, তারা কিন্তু আবার একটু চিন্তা করে যে এই যে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করা হলো, তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হলো, ইলেকশন কমিশন তাদের নিবন্ধন বাতিল করলো, এটাকে তারা ভালোভাবে নেয় নাই। আর সেকেন্ড হচ্ছে, আপনি যেটা বললেন, এনসিপির সঙ্গে তাদের অ্যালায়েন্স। যেহেতু জুলাই মুভমেন্টটার নেতৃত্বে ছিল ইয়াংরা, আমাদের যুবক সমাজরা, এবং তাদের নেতৃত্বে কিন্তু এনসিপিটা গঠন করা হয়েছে। সো এনসিপির প্রতি মানুষের এক ধরনের, আমি বলি যেটাই বলি সাপোর্ট বা দুর্বলতা যেটাই বলে থাকেন, একটা আছে। অর্থাৎ এই যে দুটো দল মিলিয়ে একসঙ্গে তারা কাজ করলো, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, জামাত ইসলামী কিন্তু খুব সুসংগঠিত একটা পলিটিক্যাল পার্টি। তারা যেখানে কাজ করে এমনভাবে তারা মেসেজ দেয় যে তারা খুব সুসংগঠিত, যেটা মানুষকে তাদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি করে। আবার আপনি আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, জামাত ইসলামী কিন্তু প্রায় 7-8 মাস আগে থেকে প্রচারণা শুরু করেছে। অর্থাৎ তারা একদম শুরুর থেকেই 298 বা 99টা আসনে প্রার্থী ঘোষণা করেছিল বহু আগে, সবার আগে। এটা করে তারা ব্যাপক ভিত্তিক প্রচারণা করেছে প্রত্যেকটা আসনেই। যদিও পরে এনসিপি বা অন্যদের সঙ্গে অ্যালায়েন্স হওয়ার পরে কিছু প্রার্থীকে প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু তারা কাজগুলো কিন্তু ভালোভাবে করেছে। এবং আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যেমন আমি কোনো একটা আসনে দেখলাম যে সেখানে তারা প্রত্যেকটা কেন্দ্রকে কেন্দ্র করে, মানে ভোট কেন্দ্রকে কেন্দ্র করে 8টা করে কমিটি ফর্ম করেছে নানা কাজ, এবং এই কমিটিগুলোকে এক একজনকে একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ একটা কম্প্রিহেন্সিভ প্রচারণা পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছিল, এবং এইটা দিয়ে তারা একদম মানুষের ঘরে ঘরে পর্যন্ত পৌঁছে গেছে, তাদের জামাতের প্রতি আগ্রহ করে তুলেছে। সো এই নানা কারণে আসলে জামাতে এগিয়ে গেছে। জি, একদম পরিষ্কার। আমাদের একজন সহকর্মীর সঙ্গে যুক্ত করে নেব, অজিত সরকার রামপুরাতে আছেন। সম্ভবত অজিত সরকার, রামপুরা যেই কেন্দ্রটিতে আছেন সেখান থেকে সবশেষ তথ্য জানার চেষ্টা করি। অজিত সরকার, আপনি আছেন সরাসরি আমার সঙ্গে, একটু জানাবেন আপনি যে কেন্দ্রটিতে আছেন সেখানকার ফলাফল কি, এবং সেখানে যারা আছেন আপনার সঙ্গে তারাই বা কি বলছেন? ধন্যবাদ জুয়েল। আমরা কিছুক্ষণ আগে আমরা আসলে এখানে জানতে পেরেছি যে ঢাকা 11 আসনের যে 184 নম্বর যে কেন্দ্রটি রয়েছে সেটি প্যারিস ইন্টারন্যাশনাল স্কুল। এই স্কুলে কিছুক্ষণ আগে ফলাফল ঘোষিত হলো। সেটা আমরা এখানে যেটা হলো, ধানের শীষ হয়েছে 286টি পেয়েছে ভোট, শাপলাকুলি 408টি, আর এই কেন্দ্রে মোট ভোটার ছিল আপনার 1635টি, কাস্ট হয়েছে 717টি। তো এখানে পাশেই রামপুরা টেলিভিশন সেন্টারের পাশেই আমরা এখানে রামপুরা একরাম বালক উচ্চ বিদ্যালয়, সেখানেও কিন্তু আসলে ফলাফল আমরা হাতে পেয়েছি। সেখানে যদি আমরা ফলাফল আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই, সেখানে শাপলাকুলি পেয়েছে, এটা কেন্দ্র নং 53 একরাম বালক উচ্চ বিদ্যালয়। সেখানে শাপলাকুলি পেয়েছে 383 ভোট, ধানের শীষ পেয়েছে 466 ভোট, হাত ফাঁকা পেয়েছে 28টি ভোট। তো আসলে আমরা এই মুহূর্তে আছি কিন্তু প্যারিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনেই। এখানে কিন্তু 10 মিনিট আগে এখানে যে শাপলাকুলির যে সমর্থকরা তারা কিন্তু বিজয় মিছিল করেছে, তারা কিন্তু আমাদের পাশে আছে, বিজয় মিছিল নিয়ে সামনে আছে। তো এখানে আমার পাশেও কিন্তু শাপলাকুলির সমর্থকরা আছে, তাদের সাথে আমি একটু কথা বলবো যে আসলে এখানে শাপলাকুলি বিজয় আমরা একটু আগে দেখেছি, এই ব্যাপারে আপনাদের একটু মতামত জানতে চাই। আসলে শাপলাকুলি একটু আগে আমরা দেখছি প্যারিস স্কুলে শাপলাকুলি আসলে প্রতীক বিজয় লাভ করেছে, এই ব্যাপারে শাপলাকুলিকে আমরা চাই যে শাপলাকুলি পাস করুক। শাপলাকুলির দিকে দেখা যাচ্ছে যে ভালোই করতেছে, ঠিক আছে। যারা মিছিল নিয়ে দিক থেকে গিয়েছে দেখলাম যে ওনারা বললো যে শাপলাকুলি তথ্যগুলো আমরা পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, এবং আপনি আজকে সকাল থেকে তো আমরা দেখলাম ভোট হয়েছে মোটামুটি। আপনারা এখানে কি দেখেছেন? এখানে কোনো ধরনের শান্তিপূর্ণ সবকিছু হয়েছে? কি দেখেছেন সকাল থেকে? আমরা যা দেখলাম অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে ভোট হয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর টহল ছিল জোরদার, র্যাব, পুলিশ, বিডিআর।
অজিত সরকার, আপনাকে ধন্যবাদ, আপনার প্রতি কৃতজ্ঞতা। আপনি থাকবেন, অন্য সময় আমরা যোগ দেওয়ার চেষ্টা করব। আব্দুল আলিম, যে আলোচনাটায় করতে চাই সেটি হচ্ছে যে এই যে গণভোট নিয়ে এক ধরনের আলোচনা, গণভোট নিয়ে সরকারের পক্ষ থেকে প্রচারণা ছিল, গণভোট জুলাই সনদ যেটি স্বাক্ষরিত হয়েছে সেটির একটা প্রতিফলন গণভোট, এবং এটাতে যদি হ্যাঁ পাশ করে তাহলে সেটি পরবর্তীতে বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার। গণভোটের বিষয়টি নিয়ে একটু আপনার কাছে ফলো আপ করতে চাই। অনেক জায়গায় অনেক ভোটারের কাছ থেকে আমরাও জানতে চেয়েছিলাম, তারা গণভোটের প্রসঙ্গটি জানেই না, বিষয়গুলো বুঝতেই পারে নাই। তারা একেবারে কেউ বলে দিয়েছে হয়তো হ্যাঁতে দেবেন, কেউ বলে দিয়েছে নাতে দেবেন, এই সম্পর্কে তাদের ধারণাও নাই। এটাই মানে প্রচারের দুর্বলতা বা মানুষের শিক্ষাগত যোগ্যতার দুর্বলতা, না কোনটা আপনি দায়ী করবেন? আমাদের দেশে গণভোট যেবার হলো এটা কিন্তু 35 বছর পরে, অর্থাৎ অনেক মানুষ ভুলে গেছে যে গণভোট জিনিসটা কি, এবং আমরা কিন্তু ব্যাপকভাবে এটার প্রচারণা করতে পারিনি, ব্যর্থ। মানুষ তো শেষ পর্যন্ত জেনেছে গণভোট একটা হচ্ছে হা না ভোট হচ্ছে, এভাবে জানে হা ভোট না ভোট হচ্ছে, যেটা 77 সালে হয়েছিল, 85-তে হয়েছিল, 91 সালে হয়েছিল। পরে ওনারা জানলেন যে হা ভোট হচ্ছে, কিন্তু কি নিয়ে সেটা অনেকে জানতেন না। আমার ধারণা বেশিরভাগ মানুষ এটা জানতেন না, এবং প্রান্তিক পর্যায়ে, গ্রাসরুট পর্যায়ে এটার ধারণা খুবই কম ছিল। হ্যাঁ, সো এইখানে একটা বড় ঘাটতি আছে। কারণটা হচ্ছে যে আপনি গণভোটের সিদ্ধান্তটা কিন্তু একদম শেষে হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়ে গেল। ইলেকশন কমিশন যেভাবে এগোচ্ছে তারা সংসদ নির্বাচন করবে, তার মাঝখানে এসে কিন্তু গণভোটটা যুক্ত হলো। সো ইলেকশন কমিশন কিন্তু প্রস্তুত ছিল না। তারপরে ধরেন যে এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশ হলো, সেখানে কিন্তু কিছু জিনিসের আমার কাছে মনে হয় এক ধরনের দুর্বলতা আছে। যে এই যে প্রচারণাটা সরকার শুরু করলো, কেউ কেউ সমালোচনা শুরু করলো, ইলেকশন কমিশন মাঝখান থেকে আবার একটা সার্কুলার জারি করলো যে গভর্নমেন্টের কর্মকর্তারা গণভোটের জন্য চাইতে পারবেন না। হ্যাঁ, এরকম এই চাইতে পারবেন না। এই যে নানা ভাবে এটাকে আমরা একটা মানে একটা অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছিলাম, যে কারণে এটা মানুষের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল। কিন্তু তারপর আমি এখন এই যে দেখতেছিলাম যে গণভোটে দেখলাম যে ভোট পড়েছে, তাতে 77% মানুষ হা বলছে, আর বাকি 22.something% মানুষ না বলছে। অর্থাৎ হা এখানে জিতে যাচ্ছে। কারণ এটা কিন্তু এক ধরনের মানে আমাদের যে টেনশনটা ছিল এটা দূর করবে। কারণ আপনি যেটা বললেন যে এই সরকারটা, আমি টন্ন হয় বলি আর কি, এই সরকারকে আমি বলি সংস্কারের সরকার। জুলাই মুভমেন্টটা তো সংস্কারের জন্যই করা হয়েছিল, পরিবর্তনের জন্য করা হয়েছিল। এই মুভমেন্টের লক্ষ্য একটাই ছিল, চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফরমেশন। এবং যে সরকার, সে পরিবর্তনের সরকার। এবং খেয়াল করে দেখেন, তারা যখন দায়িত্ব নিল তারপরে অনেকগুলো কমিশন গঠন করলো, সংস্কার কমিশন গঠন করলো। তারপরে কি হলো? ঐক্যমত কমিশন হলো। ঐক্যমত কমিশন পলিটিক্যাল পার্টির সঙ্গে আলাপ আলোচনা করে ওই যে সংস্কার কমিশন তাদের যে সুপারিশ সেটাকে কম্পাইল করে একত্র করে ওই জুলাই সরকার তৈরি করলো। কেউ কেউ হয়তো কোনো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বাট সবার সঙ্গে কিন্তু কথা বলছে এই ঐক্যমত কমিশন। এবং এইটাকে তারপরে আপনার এই গণভোটের মাধ্যমে এটাকে ওই মানে বাস্তবে রূপদান করা। এই জন্য আমি এটাকে সংস্কারের সরকার বলি। কাজে এটা তাদের তো দায়িত্ব পরিষ্কারভাবে মানুষকে বলা যে গণভোট কেন, কি জন্য হচ্ছে, কি প্রয়োজন, হা দিলে কি হবে, না দিলে কি হবে, এটা পরিষ্কার করে বলা দরকার ছিল। কারণ গণভোটকে আমরা বলি যে ডিরেক্ট ডেমোক্রেসি। আপনি জনগণ সরাসরি এটা সিদ্ধান্ত গ্রহণে ভোট দিচ্ছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস পরিষ্কার করার বিষয় আছে, সেটা গণভোটে ধরেন হ্যাঁ জয়যুক্ত হলো, তারপরে যে সংস্কারগুলো হবে সংসদে গিয়ে সেটির 2/3 মেজরিটি নিয়ে কি পাশ করাতে হবে, নাকি করতেই বাধ্য পরবর্তী সরকার? আমি যতটুকু দেখলাম পরে এটা করতে বাধ্য। 180 দিন একটা টাইম ফ্রেম আছে, একটা সময়সীমা আছে, তার মধ্যে সরকার করতে বাধ্য। সেভাবে দেখা হয়েছে জুলাই চার্টারে। কিন্তু জুলাই সনদের বেশ কিছু বিষয়ের উপর কিন্তু বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, এবং যেভাবে এটি প্রকাশ করা হয়েছে সেটি নিয়েও এক ধরনের বিরোধিতা আছে। কিন্তু আমার কাছে মনে হয় এটা এখন সবচেয়ে বড় জিনিসটা হবে, এটাকে আমরা বলি রিকনসাইলিয়েশন। যদি ধরেন যে বিএনপি ক্ষমতায় গেল, তাদের যে কাজটা হবে, যেহেতু যা আগে বললাম যে আমাদের এই যে লক্ষ্যটা আওয়ামী লীগের পতন, পরিবর্তনের জন্য, সো বিএনপির আসলে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা, রিকনসাইল করা, সবাই যাতে একটা পেজে আসে, মানে তাদের মধ্যে কোনো মতভেদ না থাকে, মতভিন্নতা না থাকে, এরকম করে ঐক্যমত এসে তারপরে সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা। আর যেহেতু পরিবর্তনের জন্য,
সো বিএনপিকে আমার 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 বিশ্বাস করি বিএনপি এই কাজটা থেকে পেছাবে না, তারা কাজগুলো করবে। তার মানে যদিও যে আপনি যদি ধরি বিএনপি ক্ষমতায় আসে, এখন জামায়াতের যে পরিমাণ ভোট, তাতে উচ্চকক্ষ হলে কিন্তু বেশ বড় একটা অংশ উচ্চকক্ষে সেখানে তারা যেতে পারবেন, এবং সেটি যে কোনো আইন পাশের ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা রাখবে, একটা ভূমিকা মানে বড় ভূমিকা রাখবে। সহজেই পারবেন না, হ্যাঁ বললাম হ্যাঁ বলুন পাস হয়ে যাওয়া তো এত সহজ হবে না। সেটি কতটুকু আসলে ধরেন গণতান্ত্রিক সরকারের কাজ করার ক্ষেত্রেও তো অনেক ক্ষেত্রে বাধার সম্মুখীনও হতে পারে, সেটাও তো হতে পারে। নেগেটিভ বিষয়টা আমি বলতে চাই, পজিটিভ অনেক কিছু আছে, বাধার সম্মুখীন তো হতে পারে, কি বলেন? হ্যাঁ হতে পারে, হতেই পারে। আপনি ধরেন যে আমাদের যদি এটা পাস হয়, আমরা ধরে নিচ্ছি পাস হচ্ছে, গণভোটটা জিতে যাচ্ছে, তখন এই যে আপনি যেটা বললেন লোয়ার হাউস আপার হাউস থাকছে, তাই না? আপনি লোয়ার হাউস থেকে এটা যাবে আপার হাউসে, সো ওইখানেও কিন্তু একরকমের সিদ্ধান্ত হবে, অর্থাৎ এটাকে ভ্যালিডেট করা বা এটাকে মানে যদি অন্যরকম কিছু থাকে এটাকে আবার ফেরত পাঠানো, হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের আপনার ব্যালেন্স তৈরি করবে। যেমন ধরেন যে কেয়ারটেকার সরকার যখন বাতিল করা হলো 11 সাল, মোস্ট প্রবলি আমার যতটুকু মনে পড়ে, এটা কোথায় বাতিল করা হলো? পার্লামেন্টের একটাই কক্ষ আমাদের ছিল, বাতিল করা হলো। এখন যদি আপার হাউস থাকতো, তখন আমার ধারণা যে তারা এটাকে আবার ফেরত পাঠাবো, যে তোমরা আবার রিথিঙ্ক করো, চিন্তা করো, এটা বোধহয় ঠিক হচ্ছে না, হ্যাঁ। সো এইভাবে এক ধরনের ব্যালেন্স হবে আলাপ আলোচনা করে। আমার বিশ্বাস যে এইভাবে আমরা হয়তো একটা, ওই যেটা বললেন, যদি পার্থক্য থাকে তখন আলাপ আলোচনা করি, হয়তো এটাকে আমরা একটা সলিউশনে এসে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। জি, একদম পরিষ্কার। আমাদের সঙ্গে আবারও যুক্ত করে নিচ্ছি আমরা হুমায়ুরা ফারুকী, নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন, নির্বাচন কমিশন ভবনে আমাদের যে স্টুডিও আছে সেখান থেকে যুক্ত হচ্ছেন। হুমায়ুরা, আপনার কাছে শুরুতে আপডেট নিচ্ছিলাম, শেষের দিকে এই অনুষ্ঠানের এই পর্বে আপনার কাছে একটু আপডেট নেই, কোনো আপডেট পেয়েছেন কিনা, নির্বাচন কমিশন পর্যন্ত কোনো ফলাফল পৌঁছলো কিনা এখন পর্যন্ত? জুয়েল, আমি একটু আগেই খোঁজ নিয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে 4 ঘন্টা পর পর ফলাফল জানানোর কথা, ফলাফলের কতটুকু আপডেট এসেছে, কোন আসন থেকে কি গণভোট কত %, তো এই বিষয়গুলো জানানোর কথা। তো তারা কাগজগুলো তৈরি করছে আমাদেরকে ব্রিফিং করার জন্য, তো কিছুক্ষণ পরে হয়তো তারা আমাদেরকে আনুষ্ঠানিক একটি ব্রিফিং করবে। ফলাফলের প্রথম যে ব্রিফিংটি সেটি পেলে তারপর আমরা হয়তো জানতে পারবো যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেই আনুষ্ঠানিক যেই তথ্যগুলো আমাদেরকে দেওয়া হবে। আর অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন জায়গা থেকে, কেন্দ্রগুলো থেকে আমাদের হাতে তথ্য আসছে, তবে ব্রিফিংয়ের পরেই আমি আপনাদেরকে বাকিগুলো দিতে পারবো। আর এই মুহূর্তে আমার কাছে পোস্টাল ভোট অ্যাপ যেটি আছে, পোস্টাল ভোট বিডি, সেখানে প্রবাসী ভোটারদের যে ভোটদানের যে কার্যক্রম আছে আজকের সারা দিনের যেগুলো ছিল, সেখানে হচ্ছে ব্যালট সংশ্লিষ্ট যেই বিভিন্ন দেশে পৌঁছেছিল 7,66,862টি। তারপর ভোটাররা ব্যালট গ্রহণ করেছেন 5,54,648টি, এবং ব্যালট বাংলাদেশে পৌঁছেছে বিকেল 4:30টার মধ্যে। তো শেষ সময় ছিল 4:30 থেকে ভোট গণনা করা, পোস্টাল ব্যালটের যে ভোট গণনা করা সেই সময়টি। তো সেই 4:30টার মধ্যে পৌঁছেছে 4,98,266টি। এটি প্রবাসীর কথাগুলো বললাম, প্রবাসীর তথ্যগুলো দিলাম। এবার অভ্যন্তরের যে তথ্যগুলো সেগুলো ডাকবাক্সের মাধ্যমে জমা দেওয়া হয়েছে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে 6,76,954টি, এবং রিটার্নিং কর্মকর্তা যেই 4:30টার মধ্যে যে ব্যালটগুলো গ্রহণ করেছেন সেই সংখ্যাটি হচ্ছে 6,67,388টি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এই তথ্যগুলো দেওয়া হয়েছে, এবং পোস্টাল ব্যালটের যে ভোট সেটিও কিন্তু গণনা করা হচ্ছে, এবং গণভোট যেগুলো পড়েছে সেগুলোও কিন্তু গণনা করা হচ্ছে। তো আমাদের কাছে আনুষ্ঠানিক ব্রিফিংটি আসার পরেই আমি আপনাদেরকে বাকি তথ্যগুলো দিতে পারবো। জুয়েল, মানে এটি মোটামুটি এখন এই যে বিভিন্ন কেন্দ্র থেকে যে ফলাফলগুলো আসছে সেগুলো এসে পোস্টাল ব্যালটের সঙ্গে যুক্ত হবে, তারপরে আনুষ্ঠানিক ঘোষণাটা আসবে। তো সেক্ষেত্রে কোনো কেন্দ্রে এরকম 2-3 হাজার পার্থক্য থাকলে কিন্তু ভোটের ফলাফলও পরিবর্তন হয়ে যেতে পারে। আব্দুল আলিম, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিউজ নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস উৎসবের ভোট পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল ছিল এখনকার মতো। নিউজের সঙ্গে থাকবেন।